টাইপের বাচ্চা চায়, মনে করো এইভাবে, তাই না? তো আধুনিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এসে কি বললো যে না, একটা টমেটোই হবে যেটা খুব ভালো স্ট্যাক করা যাবে, যেটা থেকে অনেক টাকা বানানো যাবে, যেটা ট্রাকে 20 দিন পরে থাকলেও পচবে না। সেই টমেটো তখন উইন করলো, মার্কেটে সবচেয়ে সাকসেসফুল হলো। যেমন এটা প্রাণ গ্রুপ, স্কয়ার গ্রুপের বিজনেসের মতো, তাই না? যে একটা কিছু দিয়ে রং দিয়ে দিলে মানুষকে খাবে। এটা কুমড়াকে আম বলে বিক্রি করলেও ঠিক আছে, মানুষ যদি আম মনে করে এটা ঠিক আছে। এইগুলা শুরু। তো এইগুলা হওয়ার ফলে কি হলো, পৃথিবীটা অনেক বেশি পুয়ার হয়ে গেল, বায়োলজিক্যালি স্পিকিং খারাপ হয়ে গেল। মানে একটা পুরা ইকোসিস্টেম আমেরিকাতে এরকম হয়েছে। আমি আমেরিকাতে ইলিনয় এবং আইওয়া এই সমস্ত স্টেটে গাড়ি চালিয়ে গেলি, সারাদিন তুমি গাড়ি চালাও, তুমি আইওয়া পার হয়ে ইলিনয় যাও, শুধু দুইটা কর্ন এবং সয়াবিন ভ্যারাইটি পাবে, একটা সিনজেন্টা আর একটা মনসান্টোর। এটার এই কর্ন নাইলে ওই কর্ন, আর কোন হাজার জাতের কর্ন কিন্তু ওইখানে ছিল একসময়, যখন আমেরিকান ইন্ডিয়ানরা, নেটিভ আমেরিকানরা ছিল। তো যে এই যে এটা করলো, এটা কিন্তু শুধুমাত্র প্রফিটের জন্য করলো, আর কোনো কারণ নেই। এবং প্রফিটের জন্য করতে গিয়ে মানুষকে নিউট্রিশনালি চ্যালেঞ্জ করলো। মানুষের ওই মাল্টি স্মল মলিকিউল গুলো মানুষ আর পাচ্ছে না, অ্যান্থোসায়ানিন পাচ্ছে না, ডায়াবেটিস এপিডেমিক শুরু হলো। আর মাটিতে একটা ভয়াবহ অবস্থা হলো যে মাটিটা ডিপ্লিটেড হয়। এইটাই হচ্ছে মানে ভেরিয়েশন রাখার যুক্তি আর কি, তাই না? বিকজ অনেক সময় আমরা এটা ভাবি না, মানুষ তো এটা জানেও না যে যে হাজার জাতের ক্রপ থাকলে যে মাটি ভালো থাকে। এটা তো কাভার ক্রপ টপ এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা রিডিসকভার করতেছে, কিন্তু আমাদের দেশের কৃষকরা সব সময় জানতো। একটু ধানের ফাঁকে ফাঁকে একটু খেসারি ডাল লাগাইতো, একটু পি লাগাইতো, মানে মাল্টিপ্লিসিটি, পলিকালচার যেটা বলে। আমাদের গ্রামের নিয়মই হচ্ছে পলিকালচার, এখনো আমার গ্রামে আমি দেখতে পাই যে পলিকালচার। এই যে লাইন করে শুধু একটা লাগাবে, এটা 60-এর দশকে এসেছে এই চিন্তাটা। এবং এই চিন্তাটা ভালো না, এটা বিজনেসের জন্য ভালো কিন্তু বায়োলজির জন্য ভালো। ঠিক আছে স্যার, আমরা এটা নিয়ে আমি ভাবতেছি যে আপনার সাথে আমি ইনশাল্লাহ পরে নিজেও একটা আলাদা একটা ডিসকাশনে কোনো এক সময় মিট করবো আমরা, এই ইস্যুস গুলো আমরা প্রশ্ন ধরে ধরে একটু আগাবো। এবং জনি যেমন, শি ইজ এ থট লিডার ইন আমেরিকা, ইন ওয়েস্টার্ন একটু ইউনাইটেড তথ্য স্টেটস, এবং সে আমাকে যে ফিডব্যাক দিয়েছে, আমি জুমে এটা পডকাস্টটা করেছি তার সাথে, এন্ড শি কেম ব্যাক টু মি এন্ড সে যে তার নেটওয়ার্কের অনেক লোক আমাদের এই কোর্সটা নিতে চাচ্ছে। তো এই আচ্ছা, কোর্সে তো আমরা অনেক বাংলা কথা বলি, তো আমরা এরকম ইংরেজি বাংলা মিশিয়ে এটা কঠিন হয়ে যায়। আই লাইক টু স্পিক ইন বাংলা। তো এই কারণে আমরা হয়তো ইংলিশ স্পিকিং যারা, তাদেরকে নিয়ে আলাদাভাবে করবো। আলাদাভাবে করবো। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কমেন্ট আছে? আমরা কিন্তু সার্টিফিকেটে লিখতে চাই যে ওকে খুব ভালো কমেন্ট করেছিল এবং খুবই জ্বালাময়ী কথা বলেছিল, এগুলো আমরা লিখতে চাই। কাজে আমরা এক ধরনের টকেটিভ এবং এগ্রেসিভ স্টুডেন্টস চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? একটু জোরে কথা বলেন, শুনে। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার ক্লিয়ার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জোরে বলেন একটু। হ্যাঁ, আমি স্যার শেখ আবু জাহিদ। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হচ্ছে পিএইচডি ফেলো আর কি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স আর কি। স্যার, এরকম কি কিছু পসিবল, মানে আমার ইন্টারেস্টটা জন্মেছে আপনার সাথে। আমার লিঙ্কডইনে অনেক কথা হয়ে গেছে, আর হচ্ছে লিঙ্কডইন আমি সবসময় ফলো করি আপনাকে। আহ, ওই জায়গা থেকে আর কি ইন্টারেস্ট গ্রো করছে। আর আমার ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে স্যার যে এখন তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, প্ল্যান্টে কি স্যার জেনেটিক মডিফিকেশন করে কার্বন ক্যাপচারিং এগুলো বাড়ানো যায় কিনা, যে আমাদের আমাদের ক্লাইমেট চেঞ্জ ফেস করতেছি এইটার একটা মিটিগেশন কোনো ইয়ে আনা যায় কিনা, এই জায়গা থেকে আর কি মূলত ইন্টারেস্ট জন্মানো আর কি। থ্যাংক ইউ স্যার। অবশ্যই, অবশ্যই। এবং আমরা এটা আগামী কোর্স, আরো 2টা কোর্স তো আছে, কভার করব। আমরা নিজেরাও এটা কিছুটা পঞ্চব্রীহি ধান যখন দেখাবো, দেখবেন যে এটা রুট সিস্টেম আমরা অনেক বাড়িয়ে দিয়েছি। আপনি সোফার যা শুনেছেন, আপনি ফলো করতে, মানে এটা ঠিক ছিল, ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো স্যার মন্ত্রমুগ্ধের মতো শুনছি আর কি আপনার কথা।
আহ, আমাদের তো স্যার এই এই ফিল্ডে তো আমাদের একদম নলেজ জিরো লেভেলের আর কি। আমি তো আর এখন আপনার কথা খুব বেশি বুঝবো না। তবে না ভালো না, ছিল স্যার। অবশ্যই অবশ্যই শুনেন, এখন সারা পৃথিবী এক হয়ে গেছে। ওই যে আমাকে যে ইন্টারভিউ করলো যে ইয়াং মেয়েটা, আমেরিকান জনি, তো জি স্যার। ওদের কথা আমাদের কথা একই কথা। তো জি স্যার। অনেক সময় আমি নিজেও বাংলায় বই লিখেছি, বাংলায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে, বাংলায় তো আমরা অবশ্যই বলবো। কিন্তু এই সমস্ত কথা, এই যে আপনি যেভাবে ভাবতেছেন, এটা এক ধরনের থট লিডার যেটাকে বলে, যে আমরা একজন একজনকে জানান দিয়ে রাখবো, বা আমাদের ইয়াং যারা আছে তারা ইউনিভার্সিটিতে যাবে, আমেরিকায় যাবে। আমার সাথে যারা গ্রামে এসে কাজ করেছিল, রাইস ক্রস করেছিল, পঞ্চব্রীহিতে কাজ করেছিল, তাদের অনেকে ইউএসএ তে স্কলারশিপ পেয়ে গেছে। এবং আমার নিজেরও এই যে এখানে তামিদ দেখাচ্ছে একটা একটা মেজর প্যাটেন্ট, যেটা ক্লাইমেট মিটিগেশন, যেটা আমি পেয়েছি, আমার কোম্পানির নামে পেয়েছি, যেটা মিথেনকে সরিয়ে দেওয়া। এবং আরেকটা প্যাটেন্ট আছে যেটা কার্বন সেকুস্ট্রেশনের প্যাটেন্ট। তো এইগুলো আমরা করছি, গ্রামের মানুষকে নিয়ে করছি। অনেকে তো জানে আমাদের কথা এখন পঞ্চব্রীহির কারণে। কিন্তু জি স্যার। কিন্তু এটা ঠিক এরকম আত্মপ্রচার করার ব্যাপার না, এটা হচ্ছে সংগঠিত হয়ে একসাথে কাজ করার ব্যাপার। জি স্যার। তো এখানে যারা স্টুডেন্ট আছে তারা অনেকে তো আমেরিকায়, সবাই বিদেশে যেতে চায়, আমিও চাই সবাইকে হেল্প করতে, যে বিদেশে যাবে, লেখাপড়া করবে, তারপরে দেশে এসে দেশের জন্য কাজ করবে। তো এটার জন্য আমরা খুব সাহায্য করব, অবশ্যই সার্টিফিকেট তো দিবই, আর একটা কোর্সও আমরা রান করব, যে হাউ স্যার টু গো ওভারসিজ। স্যার আর একটা পরিচয় আমার আছে স্যার, হচ্ছে স্যার আমি হচ্ছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ডিরেক্টর অ্যাডমিন ফাইনাল। মানে এই সূত্রে মানে আমাদের ফিল্ডে আমার একটা বড় পরিস্থিতি আছে আর কি, সমগ্র দেশে আর কি। একটা পরিবেশের কি উম, বলেন, আরেকটু বলেন, কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। ওকে, পরিবেশবিদ সোসাইটি, ওকে। জি স্যার। ওকে, আপনি গভর্নমেন্ট একটু রেজিস্টার্ড। আমাকে আমাকে ভালো করে লিঙ্কডইনে একটা মেসেজ দিয়েন, এগুলো সব বলে, কারণ স্যার আমরা তো আমার দেশে একটা আপনার সাথে কমিউনিটি। আমার, জি স্যার। জি স্যার। দেশে একটা আবার দিয়েন, কমিউনিটি আজকের এটা ডেভেলপ রেফারেন্স করা দিয়ে যায় আবার কিনা একটা স্যার। মেসেজ পাঠিয়ে দিয়েন, হ্যাঁ। জি অন্যরা স্যার। জি। বলবে, জারিন তুমি কিছু বলবে, বা ফাবিহা, ফাবিহা কিছু বলবে? আসসালামু আলাইকুম স্যার। কিছু বলো ফাবিহা। না স্যার, সব বুঝতে পেরেছি সো ফার। ওকে, তুমি কোথা থেকে বলছো, নিজের কথা বলো একটু। স্যার আমি রিসেন্টলি বায়োটেকনোলজি থেকে গ্রাজুয়েট করেছি, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স কমপ্লিট করেছি। ওকে, তো ভবিষ্যতে কি করতে চাও তুমি? স্যার আমি কারেন্টলি মানে আমেরিকাতে অ্যাপ্লাই করার প্ল্যান করছি কিছু প্রোগ্রামসে। আমার ইন্টারেস্ট মেইনলি মাইক্রোবায়োলজির দিকে। ওকে, আহ, তো আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব মানে ইন্টারেস্টিং লাগে দেখে আমি এই কোর্সটা নিয়েছি আজকে। বিউটিফুল। এবং সোফার যা শুনেছো, কি মনে হচ্ছে তোমার? স্যার খুব ভালো লাগছে আর কি, মানে প্ল্যান্টের ব্যাপারে আমার মানে কোর্স ওয়ার্ক ছিল, বাট এত হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আমার ধারণা ছিল না আর কি। তো খুব ভালো বিউটিফুল, লেগেছে। থ্যাংক বিউটিফুল। ইউ। আর আর কে বলবে? মাহি তো বলেছো, জারিন, রাহানা তুমি কিছু বলবে? নিজের কথাই বলো। জি স্যার। আহ, স্যার আমি হচ্ছে সম্প্রতি বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এগ্রিকালচারে। আর বর্তমানে হচ্ছে এখনো ভর্তি হয়নি, বাট মাস্টার্স এর জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং নিয়ে করার ইচ্ছা, যার কারণে হচ্ছে এই কোর্সটা আসলে আমি করতে চাচ্ছিলাম কিছু বেসিক ক্লিয়ারের জন্য। তো স্যার আমাদের যতটুকু হচ্ছে কোর্সে পড়ানো হয়েছিল আন্ডার গ্রেডে, সেখানে হচ্ছে এত মানে হিস্ট্রি সম্পর্কে একটু আগে আপু যেরকম বললেন যে এতটা হিস্ট্রি সম্পর্কে আসলে জানা ছিল না। তো এই ব্যাপারগুলো জানতে পেরে আসলে খুব ভালো লাগতেছে যে এত বছর আগে হচ্ছে কি নিয়ে কাজ করা হয়েছে। তারপর আমাদের দেশে হচ্ছে যে সাইপ্রাসের যে উৎপত্তি স্থল, এই ব্যাপারগুলো আসলে স্যার আসলেই জানা ছিল না। তো ইন্টারেস্টিং লাগতেছে আসলে শুনতে। এই তো স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরাও সেটা চাচ্ছি, ক্লাসরুমে যেটা বলা হয় ওইটা আমরা আবার রিপিটেডলি বলবো কেন? আমরা চাই যে এমন কিছু বলবো যেটা বলা হচ্ছে না। প্রত্যয় কি কিছু বলবে? প্রত্যয়, জি স্যার। স্যার শুনতে নিজের পাচ্ছেন আমাকে? নিজের, হ্যাঁ শুনতে পাচ্ছি, নিজের সম্বন্ধে কিছু বলো, তারপর তোমার কোর্স নিয়ে কোনো কমেন্ট থাকলে বলো।
স্যার আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে বলছি। আমি হচ্ছে এখন অনার্স ফাইনাল ইয়ারে আছি। আর স্যার কোর্সটা খুবই ভালো লাগছে। আমি প্রথম থেকে শুনছি আপনার কথা, খুবই ভালো লাগছে। অবশ্যই। উম্মে উম্মে হাবিবা কিছু বলো। শোভা। Assalamu alaikum, sir. Sir, thank you so much for your insights. Sir, I have a question regarding the GM crop. So, বলো। sir, how do GM crops affect the biodiversity in the agricultural system? I mean, does it has any negative effect on the biodiversity? Yeah, it could have a Thank you, negative sir. effect in biodiversity যদি সবাই ধরো জিএম ক্রপ করলো, then there is a tendency, যেমন বিটি ব্রিঞ্জাল যখন আসলো, everyone is saying only বিটি ব্রিঞ্জাল has to be grown and nothing else. So তখন তো বুঝাই যাচ্ছে একটা বায়োডিভার্সিটির উপর একটা নেগেটিভ এফেক্ট পড়বে, তাই না? এই জন্য অনেকে মনে করে যে জিএম ক্রপ উইল লিড টু ইভেন লেসার বায়োডিভার্সিটি। হাই ইল্ডিং ভ্যারাইটি করে বায়োডিভার্সিটি অনেক কমিয়ে দেওয়া হয়েছে, এখন জিএম ক্রপ করে একেবারে 12টা বাজিয়ে দেওয়া হবে বায়োডিভার্সিটি। কারণ এত ভ্যারাইটি গুলাকে তো কেউ জিএম করবে না, তাই না? একটা দুইটা ভ্যারাইটি কি করবে, তার মানে অন্যগুলা কেউ আর গ্রো করবে না। সো জিএম ক্রপ উইল হ্যাভ এ নেগেটিভ এফেক্ট অন বায়োডিভার্সিটি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়, মুশতাক, তাই না? হ্যাঁ জি স্যার, এটাকে একটু ভিন্নভাবে মনে হয় আরেকটু ইলাবোরেটলি আলাপ করার সুযোগ আছে। যে আমরা যে আমরা যারা পড়াশোনা করি, এখানে অনেকে আছে হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বা বায়োটেকনোলজি রিলেটেড পড়াশোনা করছে, এবং যখনই আমরা পড়ছি আমরা কিন্তু বাই ডিফল্ট আমরা এই টেকনোলজির একটা একজন হয়ে অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি বা জিন এডিটিং করছি, দিস ইজ গোয়িং টু বি গুড, এবং আমরা যে সব ভ্যারাইটি তৈরি করব, হাই ইল্ড ভ্যারাইটি তৈরি করব, ডিজিজ রেজিস্ট্যান্ট করব, বায়োটিক অ্যাবায়োটিক রেজিস্ট্যান্স করছি। এই যে ধারণাটা, এটার একটা কাউন্টার ন্যারেটিভ কিন্তু আমাদের জানা দরকার। সেটা আমাদের বেশিরভাগ সময় আলোচনা হয় না। আমাদের এখানে একটু এথিক্স, বায়োএথিক্স বা বায়োটেকনোলজির একটা এথিক্যাল পার্ট আসে, কিন্তু সেখানে অত ডিপলি আমরা এই বিষয়টা কিন্তু তুলে ধরি। হোয়াট আর দ্য রিস্ক অফ মডার্ন বায়োটেকনোলজি, স্পেশালি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বায়োডাইভার্সিটি, যেটা আপনি তুলে ধরেছেন এই যে যে ছবিটা দেখালেন। এটা একটা খুবই ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন হবে টু এক্সপ্লোর। হ্যাঁ, এবং যারা যারা বায়োটেকের, আমি নিজেও তো সারা জীবনই এই কনস্ট্রাক্ট এগুলো বানিয়েছি, রিসার্চের কারণে করেছি। কিন্তু ওয়েন ইউ, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে অনেক বায়োটেকনোলজি ইউ আর ডুইং ফর রিসার্চ, ইউ ওয়ান্ট টু নো দ্য হাউ দ্য জিন ইজ রেগুলেটেড। তুমি একটা ট্রান্সজেনিক কনস্ট্রাক্ট বানাচ্ছ টু স্টাডি ইট, এটা তো সবাই এটার পক্ষে আছে, এটার বিপক্ষে তো কিছু নাই। কিন্তু whether you want to have herbicide resistant rice and then spray herbicide, because now there is a formula by which only that rice will live and all the weed will disappear, যে কারণে হার্বিসাইড রেজিস্ট্যান্স ট্রান্সজেন করার জন্য একটা বিরাট বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স আর বিং ডিপ্লয়েড, তাই না? এইটার একটা পরিষ্কার একটা একটা কনক্লুশন আছে, সেটা হচ্ছে যে এই হার্বিসাইডের ব্যবহার অনেক বেড়ে যাবে, তাই না? 2 নম্বর হলো যে যেটাতে এই জিন কনস্ট্রাক্ট নাই, সেটা লাগাতে নিরুৎসাহিত করা হবে মানুষকে, এবং ওইটা তো ড্রিফট করে ওই হার্বিসাইড গিয়ে ওইটাকে মেরে ফেলবে এনিওয়ে। তো তুমি দেখো, সামথিং এজ সিম্পল এজ হার্বিসাইড রেজিস্ট্যান্স জিন এন্ড জিএমও লিডস টু সো মেনি থিংস, তাই না? তারপরে আরেক দল বলবে, যেটা ইউএসএ তে অনেক হচ্ছে, যে এটা যখন লাগানো হবে তখন কেউ আর কোনো ধান লাগাতে পারবে না। যে কেন? যে হার্বিসাইড রেজিস্ট্যান্ট জিএমও অনেক টাকা দিয়ে সিড কেনা হচ্ছে, তো এটা যদি পলেনের মাধ্যমে আর একটা রাইসে চলে যায়, তো সে তো একটা ট্রান্সজিন ফ্রি পেয়ে গেল, তাই না? তখন সে এটাকে গ্রো করে নিজে লাগাবে, তার আর কোনো হার্বিসাইড রেজিস্ট্যান্ট সিড কিনতে হবে না। তো তখন চারদিকে পুলিশ লাগাচ্ছে যে মানুষ যদি এটা করতে না পারে, সেই জন্য র্যান্ডম ক্রপ থেকে ডিএনএ সিড লিফ আইসোলেট করে এটাকে দেখাচ্ছে যে এটা এটা ড্রিফট করে চলে যাচ্ছে কিনা, এবং ড্রিফট করে যাদের কাছে যাচ্ছে ওদেরকে প্যানালাইজ করার জন্য নানান কথা বলছে। দিস থিংস আর হ্যাপেনিং। এন্ড আমাদের দেশে অনেক সময় যখন জিএমওর আলোচনা হয় যে গোল্ডেন রাইস হবে কি হবে না, তখন দেখা যায় যে একজন লোক এটার সাপোর্টে আর কিছু পরিবেশ কর্মী আছে এটার বিরুদ্ধে, তারা মানববন্ধন করলো। এটা খুবই মানে সুপারফিশিয়াল লেভেলে একটা সংঘাতের মতো দেখানো হয়।
এবং এবং মুখ চেনা লোকরা গিয়ে এটার পক্ষে দাঁড়ায়, আবার মুখ চেনা লোকগুলা এটার বিপক্ষে দাঁড়ায়। এইভাবে একটা খুব শ্যালো অ্যানালিসিস হয় এখানে। আসলে কি হতে যাচ্ছে ওই অ্যানালাইসটা কেউ করে না। হুম। একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি যেহেতু হার্বিসাইডের প্রসঙ্গটা তুলেছেন, যে আমি নিজেও এবার খুব অবাক হয়েছি যে আম, আমি বোধহয় গত 6 মাস বা 7-8 মাস আগে আমি খবর পেলাম যে আমাদের এলাকা, আমি মাদারীপুরে আমার একটা যে গ্রাম যেটা, যেখানে মানুষ একেবারেই ট্র্যাডিশনাল কৃষক ছিল একটা সময়ে, এবং তারপর হাইব্রিড ভ্যারাইটি এসছে সেখানে। আমি নিজেও কিন্তু আউশ আমনের নানান ভ্যারাইটি আমি একদম ছোটবেলায় সেটা দেখেছি, তারপর থেকে আমার চোখের সামনেই এই ভ্যারাইটি গুলো চলে গেছে। এরপর এখন আহ ইরি ধানের বিভিন্ন ভ্যারাইটি সেগুলোই মূলত চাষবাস হচ্ছে। কিন্তু এই গত 6 বা 8 মাস আগে আমি যেটা খবর পেলাম সেটা হচ্ছে এখন মানুষ প্রচুর পরিমাণে হার্বিসাইড ব্যবহার করছে। তাহলে আমাদের ক্রপ কিন্তু জিএম ক্রপ না, কিন্তু তারপরও হার্বিসাইড ব্যবহার করছে কিসের, যে ওরা বলে দেয় যে আপনি যদি পাট লাগান তাহলে পাটের এগেইনস্টে পাট থাকবে, কিন্তু আর বাকি সবকিছু, পাটের বাইরে আর হুম। বাকি সবকিছু মেরে ফেলবে। এই টাইপের হার্বিসাইড এখন গ্রামে ব্যবহৃত হচ্ছে কৃষি ক্ষেত্রে, এবং এইটা অন্যান্য ক্রপের ক্ষেত্রে সত্যি। তাহলে কৃষকরা ভীষণভাবে সিলেক্টিভ কাল্টিভেশন করছে এখন। তারা কেউ ধান চাষ করছে, ধানেই করছে, এবং কেউ পাটই করছে, কেউ আখই করছে। তার মানে আগে যে অনেক রকমের, যেমন আপনি হয়তো একটা লেকচারে এক পর্যায়ে কাউনের কথা বলবেন, আমি নিজেও সেটা এক সময় দেখেছি, আমাদের গ্রামেও কাউন হয়েছে। এখন তো একেবারেই প্রশ্ন ওঠে না, আমি জানি না যে আর কেউ করছে কিনা। তিল এক সময় প্রচুর চাষ হতো, এখন আর তিল আমি দেখি না কেউ করে। তো এই যে ক্রপ গুলো যেগুলো ছিল, তিসি এই টাইপের যে অয়েল ক্রপ গুলো ছিল, সেগুলো কিন্তু এখন উঠে গেছে। সরিষার একটা পার্টিকুলার একটা দুইটা ভ্যারাইটি চাষ হচ্ছে, এবং ওইটার এগেনস্টে হার্বিসাইড ব্যবহার করা হচ্ছে আর কি, যে ওই সরিষাটাই থাকবে আর ওই মাঠে বাকি সব মরে যাবে। এবং কৃষকরা এটাও করে যে কোনো একটা ফিল্ড প্রস্তুত করার জন্য, অর্থাৎ তিনি হয়তো ওখানে ধান লাগাবেন, ধান লাগানোর আগে উনি হার্বিসাইড দিয়ে দেন ওখানে। এবার আমি গ্রামে গিয়ে ওরকম একটা মাঠ দেখেছি, দূর থেকে দেখা যায় মনে হবে কেউ ওখানে প্রচন্ড গরমে সকল গাছ যে মরে গেছে, মরে মনে যে ওরা একটা সাদা, গোল্ডেন সাদাটে একটা রং ধারণ করে, যেরকম শুকিয়ে শুকিয়ে যাওয়া, যে ওরকম একটা রূপ ধারণ করেছে বিরাট একটা প্লট। আমি জিজ্ঞেস করলাম যে ওটা ওরকম কেন, বাকি সব জায়গায় সবুজ আছে, বলে যে ওখানে ওরকম ঘাস মেরে ফেলছে তারা। এবং তো এটা ঘাস মারতে সম্ভবত রাউন্ড আপ বা গ্লাইফোসেট ব্যবহার করতেছে। হ্যাঁ হ্যাঁ, জি, এটা এবং পুরোটা চাষের তুমি গুগল করলে দেখবে যে মনসান্টো কত $15 বিলিয়ন জরিমানা দিয়েছে টু সাইলেন্স পিপল যারা বলছে গ্লাইফোসেট এক্সপোজারে ক্যান্সার। এক্স্যাক্টলি, এবং সেটার এভিডেন্স আছে, সুস্পষ্ট এভিডেন্স আছে, হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে এখন যে ইটস কার্সিনোজেনিক এজেন্ট। নন তো আমি হজকিন্স লিম্ফোমা বা এগুলা হ্যাঁ জি স্যার, লিম্ফোমা। তো আমি একটু বলে শেষ করি কমেন্টারিটা, যে আমাদের আমাদের অজান্তে কোনো রকমের রেগুলেশনের ভালো কোনো ছাড়া, বাছবিচার ছাড়া এবং কোনো কন্ট্রোল ছাড়া আমাদের কৃষি ক্ষেত্র কিন্তু ব্যাপক পরিবর্তনের শিকার হয়েছে, এবং সেটার ভালো কোনো রিসার্চ নাই। এবং ওখানে কিরকম, আর আমি যেমন নিজে ভাবতেছিলাম যে পার্সোনাল ইনিশিয়েটিভে আমি একটা রিসার্চ ইনিশিয়েট করি যে ওখানে কি হচ্ছে এবং কোন কোন প্রজাতি ওখানে তারা রাখছে, কোনটা তারা ভ্যানিশ করে দিচ্ছে, এবং এখন থেকে 4-5 বছর পর হয়তো এখন এই যে প্রজাতিগুলো আছে ওগুলো থাকবে না সেখানে। বায়োডাইভার্সিটি একটা বিশাল একটা হুমকি, কিন্তু এই যে হ্যাঁ, এই হ্যাঁ, র্যাম্প্যান্ট ইউজ অফ অফ হার্বিসাইডস যেটা, সেটা হ্যাঁ, তৈরি হ্যাঁ, করতে চলেছে। হ্যাঁ, হ্যাঁ। এবং আমি এটা এখন বলতে চাই যে আমরা যখন জেনেটিক্সকে এইভাবে বায়োডিভার্সিটির সপক্ষে আমরা জেনেটিক্সের কথা বলছি, তখনই এই আইডিয়াগুলা ক্লিয়ার হয়ে ওঠে। আমরা যদি এটা না করতাম, আমরা যদি শুধু গদবাঁধা কিছু মেন্ডেল কি বলেছিল বলতাম, তখন মানুষ এই সম্পর্কটা দেখতে পেত না, ঠিক না? ওকে তাহমিদ, গো ব্যাক টু দ্য স্লাইডস নাও। স্যার আমরা 7:30টার মধ্যে শেষ করব, আপনারও অনেক রাত হ্যাঁ, হয়ে যাবে হ্যাঁ, ওইদিকে, যাতে না ঠিক বেশি আছে, আমি তো তাহমিদকে বললাম যে লেটস গো ব্যাক টু দ্য স্লাইডস নাও। এটার পরের স্লাইড, নেক্সট স্লাইড। ও, এটাই শেষ স্লাইড ছিল? হ্যাঁ স্যার, জি স্যার। ওকে, ওকে। তো আমার মনে হয় যে আমরা
প্রারম্ভিক মানে ইনিশিয়েশন হিসাবে যে জিনিসটা আমরা করতে পেরেছিলাম, করতে চেয়েছিলাম, আমি একটু রিক্যাপিচুলেট করি। আমরা প্রি ম্যান্ডেলিয়ান জেনেটিক্স এর একটা দীর্ঘ ইতিহাস, যেটার প্রসঙ্গে প্রি ডারউইনিয়ান ফিলোসোফাররা যারা এভলিউশনের কথা বলেছে, এটা আমরা বলে কি বুঝাতে চাইলাম? আমরা বুঝাতে চাইলাম যে প্রাচীন মানুষেরা, বিশেষ করে আমাদের মুসলিম সায়েন্টিস্টরা, বাট নট জাস্ট মুসলিম, এটা এখানে ধর্ম ইস্যু না, ইস্যু হচ্ছে যে প্রাচীন সোসাইটিগুলো, ইন্ডিয়ান সোসাইটি, হিন্দু সোসাইটি, জাপানিজ সোসাইটি, চাইনিজ সোসাইটি, সবখানেই এই বায়োলজিক্যাল আইডিয়া গুলো ছিল। এটা শুধুমাত্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়নি। কিন্তু 1857 পরে এক ধরনের কলোনিয়াল লেবাসে আমাদের দেশে যখন শিক্ষা আসলো, তখন আমরা বিজ্ঞানের একটা রূপ দেখলাম, যে এটাকে পশ্চিমা বিজ্ঞান বলে হাজির করা হলো। এবং আমাদের ট্রেডিশনাল সোসাইটির যে ব্যাপার স্যাপার গুলা ছিল, আমাদের দীর্ঘদিনের যে সমাজ, যেটা ভারতের কাইন্ড অফ ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হিসাবে, ভারত রাষ্ট্র না ঠিক, বাংলাদেশ, আমরা আমাদের দেশ বাংলাদেশ, কিন্তু আমাদের যে প্রাচীন সর্বভারতীয় বা মানে পার্টিশনের আগের যে গ্রেটার ইন্ডিয়ার অংশ ছিলাম আমরা, এবং সেখানকার যে সংস্কৃতি, বা আমাদের অনেকে ইসলাম মুসলিম হওয়ার কারণে আরবদের সংস্কৃতি, পার্সিয়ানদের সংস্কৃতি, এগুলো সব একাকার করে আমাদের সাবকন্টিনেন্টে ছিল। রবীন্দ্রনাথ লিখেছেন যে হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল, এক দেহে হল লীন। এইভাবে তিনি গ্রেটার ইন্ডিয়াকে ডিসক্রাইব করেছেন। তো এটার ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেলাম যে সিট্রাস ফ্রুটটাকে আনার কালার বা পমেগ্রানেট কালার বা আনারঙ্গি হিসাবে বর্ণনা করা হলো, যেটা থেকে এন অরেঞ্জ কথাটা আসলো, এবং আমাদের দেশ থেকে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। ঠিক যেভাবে আমরা দেখলাম ম্যান্ডেল যেভাবে বিখ্যাত হলেন পি স্টাডি করে, সেই পিটা একটা বৃহত্তর মানব সভ্যতার অংশ ছিল হাজার বছর ধরে, যেটা আমরা ক্লাসরুমে পড়ি না। এবং 3 নম্বর, আমরা দেখলাম আমাদের যে বেগুন, সে বেগুনটা এসে আমাদের গফরগাঁও ছিল বেগুনের এপিসেন্টার, কিন্তু এখন গফরগাঁওয়ে গিয়ে কোনো বেগুন পাওয়া যাবে না। এই কথা মনে করে আমরা একটু বিষাদগ্রস্ত হলাম যে বায়োডাইভার্সিটি হারিয়ে গেছে। কিন্তু আমি দেখতে পেলাম যে আমাদের গ্রামে যে বেগুনের আদি জননী সলানাম টরবাম, আর টমেটোর আদি জননী সলানাম সিসিমপ্লিফোলিয়াম, এগুলো আমরা পুষ মানিয়েছি, গ্রামের কৃষককে দিয়ে করিয়েছি, এবং এটা দেখার জন্য বিদেশি ইয়েরাও এসেছে। আমাদের একটা অনগোয়িং রিসার্চ আছে, যেটাতে এখানকার যারা প্রজেক্টে এখন বা এখানকার এই টকে যারা হাজির হয়েছে, তারা সবাই আমাদের এখানে আসতে পারবে। এবং ভবিষ্যতে আমরা এটাও চাচ্ছি যে আমাদের এই সায়েন্টিফিক প্ল্যাটফর্মের একটা অংশ হিসাবে আমরা সবাইকে গ্রামে নিয়ে যাব এবং এটা দেখাবো। পরবর্তীতে আমরা, যেহেতু আমরা বিজ্ঞানের কথা এইভাবে হাজার জাতের ভ্যারাইটি ছিল, এইভাবে আমরা জেনেটিক্সটাকে প্রেজেন্ট করলাম। এই প্রেজেন্ট করার কারণে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আসলে আমরা সবকিছু হারিয়ে ফেলেছি বিশালভাবে। এবং এই হারিয়ে ফেলার সময়ে আমরা, আমাদের কাছে এসেছে যে জিএম ক্রপ করতে হবে, যে কারণে একটা দুটো সিলেক্টেড ভ্যারাইটি গ্রো হবে, বাকিগুলাকে হার্বিসাইড দিয়ে মেরে ফেলা হবে, বাকিগুলা আর কেউ করবে না। সো আমাদের এই জিএম ক্রপ করার যে আকাঙ্ক্ষা, এটার সাথে বায়োডাইভার্সিটির যে নেসেসিটি, যেটা পৃথিবী বায়োডাইভার্সিটি থাকবে, এটা একটু সাংঘর্ষিক। এবং এই কথাটাই আমি এই জনির সাথে যে করেছি, আলোচনা করেছি, পডকাস্ট করেছি, এই পডকাস্টটা সকলের কাছে লিঙ্কটা পৌঁছে দেওয়া হবে, তাই তো মুশতাক? হ্যাঁ জি স্যার। আমরা এই কারণে আমরা এটা যে আগামীকাল যদি আজকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই এটা শুনে আসবে, এবং হ্যাঁ আগামীকাল এই আলোচনাটা আরো বেশি ফলপ্রসূ হবে। হ্যাঁ কারণ জি আমরা স্যার। আজকের এই কোর্স বা এইটার আলোচনা হিসেবে একটা আউটকাম চাচ্ছি। আমরা শুধুমাত্র একটা কোর্স করে কথা বলে চলে যাব না। আমরা এখানে যারা আলোচনা করছে তাদেরকে লুক ইনটু করব, তারা কোথায় যেতে চায়, কিভাবে ক্যারিয়ারটা ডেভেলপ করতে চায়, তারা যদি কোনো স্টার্ট আপ করতে চায়, আমরা এটা দিয়ে হেল্প করব, বিভিন্ন ভ্যারাইটি দিয়ে হেল্প করব, আমরা তাদেরকে সাহায্য করব, আমেরিকা বা ইউরোপ যেতে সাহায্য করবো, সবকিছু করবো। আমি ব্যক্তিগতভাবে এটা করতে খুবই আগ্রহী। এবং ফাইনালি আমাদের যে ডক্টর মুশতাক যেটা বললেন, যে আমাদের এই আলোচনার ব্যাপ্তিটা একটু একটু বড় করে, কারণ এখানে তো কেউ, সবাই স্টুডেন্ট অবশ্যই, কিন্তু আমরা এখানে কাউকে স্টুডেন্ট হিসাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একজন কলিগ হিসাবে বা একজন
সায়েন্টিস্ট হিসাবে আমাদের সাথে যোগ দিবে এবং আমাদের দেশে যে এই জেনেটিক্স এর যে আলোচনা বা জিএম ক্রপের যে আলোচনা, এটাতে একটা বিরাট একটা ভূমিকা রাখবে ভবিষ্যতে। কারণ এই মুহূর্তে আলোচনাগুলো খুবই ন্যারো মাইন্ডেড হচ্ছে আলোচনাগুলো আসলে। আহ, আমি বলছি না যে আলোচনার আউটকাম কি হবে, সেটা সকলের আলোচনার মাধ্যমে হবে, কিন্তু এমন ভাবে হচ্ছে যে বেশিরভাগ মানুষই এই ইস্যুগুলাকে রেজ করছে না। তো আমার মনে হয় যে যারা কোনো কথা বলে নাই, আমাদের একটা ডেমোক্রেটিক সিস্টেম আমরা ফলো করি যে সবাইকে কথা বলতে হবে, কেউ নীরব থাকবে না। এখানে কি কেউ আছে যে কমেন্ট করে নাই বা করা উচিত? হোসনে বা আরা আগে যে হোসনে আরা করেছে আহ, স্যার। একজন হাত তুলেছে, হুসনে আরা বলো, হুসনে আরা বলো জি হ্যাঁ, প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি পরিকল্পনাবিদ, যদিও হচ্ছে এই ফিল্ডের সাথে আমি ইনভলভ না। আসলে জানার আগ্রহ থেকে আসলে আপনার কোর্সে ইনভলভ হওয়া, তো ভালো লাগছে। আশা করি বাকি 2 দিনের কোর্সেও ভালো কিছু আমি জানতে পারবো। তো একজন পরিকল্পনাবিদ হিসাবে তুমি এখন পর্যন্ত যা বলা হলো, অনেক ইস্যু তো আমরা কভার করলাম, কি জি বিশেষ করে তোমার কাছে ভালো লেগেছে বা কি শুনে তোমার কাছে ইন্টারেস্টিং মনে স্যার, হয়েছে? এখানে যেটা দেখলাম যে আপনি জিন এবং মিমের একটা পার্থক্য বললেন। তো মিম যেটা হচ্ছে কোড ফর কালচার, তো এটা আসলে মেইনলি যেটা হয় যে ল্যান্ড ইউজ চেঞ্জের ওখানে আরবানাইজেশনের ফলে কিন্তু কালচারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো ওটার ফলেও কিন্তু স্যার, এই যে আপনি লাস্টে এসে যখন একটা এক্সটিংশনের কথা বললেন যে আমাদের আগের যে 80 ইয়ার্স এর যে চেঞ্জ যেটা আসছে, তো আমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটু রিলেটেড যে হ্যাঁ। এই হুম, চেঞ্জ গুলার ফলে বা আমাদের বিহেভিয়ার চেঞ্জের জন্যই তো আসলে আমরা অনেক জিনিস হারিয়ে ফেলছি। তো স্যার, আমি অবশ্যই। ওটাই রিলেট করার চেষ্টা করছিলাম যে যদি আমাদের ল্যান্ড ইউজ প্ল্যান বা কালচারাল যে সেট আপ, মাইন্ড সেট আপ, সেটাকে যদি আমরা প্ল্যানিং এর মাধ্যমে করতে পারি, তাহলে হয়তো আমরা যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা ধরে রাখতে পারবো। এর সাথে বায়োডাইভার্সিটিটাকেও প্রিজার্ভ করা যাবে। এবং তুমি এটা খুবই পাওয়ারফুল একটা কথা বলেছো, যেটা আমি সচেতন ভাবে রেজ করি নাই। সেটা হচ্ছে যে ঠিক যেভাবে ক্রপ গুলো হারিয়ে যাচ্ছে, আমরা বলতে পারি জিন গুলা হারিয়ে যাচ্ছে, জেনেটিক্স হারিয়ে যাচ্ছে, ঠিক সেভাবে মিম গুলা হারিয়ে যাচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষাগুলা হারিয়ে যাচ্ছে। আমি সিলেটে গেলে, আমি সিলেটের মানুষ, আগে সিলেটে গেলে যে সিলেটি শুনতাম এখন আর শুনি না। এখন সেই সিলেটি খালি লন্ডনে শোনা যায়, ওই প্রাচীন যুগে যারা গেছে ওইখানে তারা ওইটা ধরে রেখেছে। তার মানে আরবানাইজেশনের ফলে, টেলিভিশনের ফলে আমাদের যে বিগার দেশের যে রাষ্ট্রের যে কালচারের প্রবেশ ঘটেছে আনাচে কানাচে, সেখানে আমাদের আঞ্চলিক ভাষা, এক ধরনের আঞ্চলিকতা ট্যাগ লাগিয়ে এদেরকে বলা হচ্ছে যে এগুলা বলবা না, এগুলা ঠিক না, এগুলা প্রনাউন্সিয়েশন ঠিক না বা কিছু। তো এই যে কিছু হারিয়ে যাওয়া, যেটা যেটা সেটা আঞ্চলিক হোক আর যেটাই হোক, মানে হচ্ছে একটা মিম হারিয়ে গেল, তাই না? একটা শব্দ উচ্চারণ হারিয়ে গেল, একটা শব্দ হারিয়ে গেল, একটা সংস্কৃতি হারিয়ে গেল। এই এক্সটিংশনটা জেনেটিক এক্সটিংশনের মতনই। এই জন্য জিন আর মিম একসাথে বলার ফলে আমরা এই প্যারালাল লসটাও, যেটা তুমি চোখে আঙ্গুল দিয়ে এখন বলে দিলে, এটা আমি বলি নাই, বাট আমার বলা উচিত ছিল। তাই না, তাই না মুশতাক? হ্যাঁ জি স্যার, এটা একটা চমৎকার বিষয় যে এই এদের এটা তো সংস্কৃতিরও একটা ধারাবাহিকতা, যে একেবারে পুরোনো আমল থেকে এখন পর্যন্ত কোনো একটা নলেজ পৌঁছাচ্ছে কিনা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সুতরাং এটা একটা ভালো পয়েন্ট রেজ করার ক্ষেত্রে। স্যার, আমাদের এবং আরেকজন। হোসনিয়ারা বিশেষ করে বাইরের জেনেটিক্স এর বাইরের একজন হয়ে এটা খুব সাকসেসফুলি রেজ করলো, এবং আমাদের এটা এক ধরনের রেকর্ড রাখতে হবে এটার। জি স্যার, ঠিক আছে। তার একজন হাত তুলেছে, এ হ্যাঁ, কে এম সোহানুর রহমান। সোহান। প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ইউনিভার্সিটি অফ রাজশাহী ফার্মেসি ডিপার্টমেন্টে 4th ইয়ার স্টুডেন্ট। স্যার, আপনার কোর্সটা স্যার আমার কাছে স্যার আজকে খুবই ভালো লাগলো স্যার। আসলে স্যার আমার জেনেটিক্স নিয়েও স্যার একটু টুকটাক স্যার ইন্টারেস্ট আছে স্যার। হিউম্যান ইভলিউশনটা নিয়ে স্যার আমার খুব মানে এটা নিয়ে খুব জানার ইচ্ছা স্যার ভবিষ্যতে। তো স্যার, এটা স্যার আপনার স্যার আজকে আমার কোর্সে সবচেয়ে বেশি মজা লাগছে স্যার যে এটা স্যার আমাদের যে ফলের যে রঙের সাথে তার মূলের যে সম্পর্কটা স্যার, এটা স্যার আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। যে মানে এইভাবে আমি কখনোই চিন্তা করিনি যে স্যার যে ফলের কালারের উপর মূল যেভাবে বিস্তৃত হবে বা এটার সাথে এইভাবে সম্পর্ক, এটা এটা স্যার খুব ভালো লাগলো স্যার। হ্যাঁ, এবং এটা একেবারে
আমি যাকেই বলি তারা একদম তাক লেগে যায়। এটা সত্যি অরিজিনাল একটা অবজারভেশন, কারণ জি স্যার। এটা মানুষ অনেকেই, আমি তোমাকে বলতে পারি, না হলে তো সবখানে এটা লেখা থাকতো, তাই না? জি কিন্তু স্যার। ঘটনাটা অনেক ট্রু। তুমি একদম গুগল করো যদি, যে টমেটো ফ্রুট কালার এন্ড রুট এইভাবে লিখলে তুমি পাবে কিছু, জি মানে স্যার। এই টাইপের, মানে মানুষ এটা স্টাডি করেছে কিন্তু কথাটাকে এইভাবে বলে নাই। বুঝেছো আমি কি বললাম? জি স্যার। জি স্যার। এক ধরনের খুব মানে স্টাডি করেছে, পেপার পাবলিশ করেছে এইটা, কিন্তু এক ধরনের কালার চয়েসের সাথে যে সয়েলের প্রপার্টি আলটিমেটলি জড়িত হয়ে যাবে এটার কারণে, জি স্যার। এই লিঙ্কেজের কারণে এইভাবে জিনিসটা ভেঙে বলে নাই। তো এটা জি স্যার। চিন্তা করো, আমরা যখন ধানকে, হাজার জাতের ধান, 3 লক্ষ জাতের ধান ছিল, 300,000 শুধুমাত্র ব্রহ্মপুত্র এবং গ্যাঞ্জেস ডেল্টাতে এটা ছিল। তো এইগুলা মানুষ কিভাবে করলো? এটা অশিক্ষিত যারা বিজ্ঞান জানে না তারা করলো? মানে যে কাহিনীটা পশ্চিমারা, বিজ্ঞানীরা, পণ্ডিতরা রটিয়ে দিয়েছে, এটা তো ঠিক হতে পারে না। এটা হলো একটা। জি স্যার। 2 নম্বর হলো, আমরা সমস্ত কিছুকে গায়েব করে দিয়ে এখন 3টা 5টা ভ্যারাইটি নিয়ে আসলাম। তো সয়েলে যে সিক্রিশন হতো, এটা তো শুধুমাত্র মানুষের জন্য তো শস্য না, শস্য তো পৃথিবীর জন্য, তাই না? এবং গায়া হাইপোথিসিসে, যেটা ডক্টর মুশতাক পাঠাবে, সবাই জানতে পারবে যে জিম জি স্যার। লাভলক এই কথাটা বলেছে। আমাদের দেশের প্রাচীন যে লা তামশি ফিল আরদ, কোরআনে আছে যে পৃথিবীকে নিয়ে তোমরা খেলা করো না। তামশি, তামশি ফিল আরদ, যেটা থেকে জি স্যার। সম্ভবত আমাদের তামাশা কথাটা আছে, একটা প্রাচীন আরবি কথা এটা। লা তামশি ফিল আরদ হচ্ছে মানে পৃথিবীকে নিয়ে মশকরা করা, এটার উপরে মাথা ঘোরাঘুরি করা, এই টাইপের জিনিস। তো আমরা তো পৃথিবীকে নিয়ে খেলা করতেছি। যেমন আমার গ্রামে 300টা ভ্যারাইটি হবে না, 3টা ভ্যারাইটি হবে। এখানে মানুষ যারা ধান খাবে তাদের যেমন বক্তব্য আছে, গ্রামের মাটিরও বক্তব্য আছে। এই কারণে যে ওই 300টা ভ্যারাইটির নিউট্রিয়েন্ট নিয়ে মাটিটা উর্বর হয়েছিল, বুঝেছো? তো আমরা একটা জি স্যার। উর্বরতার নতুন ডেফিনেশন এখানে চাপিয়ে দিয়েছি। আমরা বলছি যে আমরা যখন উর্বর বলবো তখন উর্বর হবে, মানে পৃথিবী থেকে আমরা এজেন্সিটা সরিয়ে নিয়েছি। আমরা যেভাবে বৃক্ষের কোনো দাম দেই না, বলি যে বৃক্ষের একমাত্র কাজ হচ্ছে আমাদেরকে ফার্নিচার দেওয়া, কিন্তু বাতাসে যেরকম গাছের পাতায় ছায়া লাগতেছে বা গাছের ছায়ার নিচে কেউ বসছে, এটাকে আমরা আধুনিক সমাজ কোনো ভ্যালু দেই না, তাই না? যে কারণে, একই কারণে আমরা মনে করি যে সমস্ত দেশে শুধু একাশিয়া মেনজাম লাগিয়ে দাও, খুব দ্রুত হবে এবং কেটে খুব ভালো ফার্নিচার হবে। এই টাইপের কথা বলার লোক বাংলাদেশে কিন্তু আছে, তাই না? এবং জি যারা স্যার। শুধুমাত্র টাকা বানাতে চায় তারা এগুলাকে প্রচার করছে। কাজেই আমাদের এই শিক্ষা, জেনেটিক্সের শিক্ষা, শুধুমাত্র একটা খণ্ডিত শিক্ষা না, এটা এক ধরনের সচেতন মানুষ হয়ে ওঠারও একটা শিক্ষা। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো ফিডব্যাক বা কোনো কমেন্টারি? ওকে, ঠিক ঠিক আছে, আছে। তাহলে আজকে আমরা তো এই প্রতিকূল পরিবেশে আমরা তো ভাবি নাই যে আজকে যে অভিযান করতে পারবো। বিভিন্ন লেভেলের ইন্টারনেট কানেকশন অনেকের আছে, তো আমি খুবই হ্যাপি। এবং বিদেশিরা অনেক এটা জয়েন করতে চাচ্ছে। আমরা ইংলিশ স্পিকিং মানুষ যারা, তাদের জন্য আলাদা করব। আমরা এই মুহূর্তে আমরা ওই আমাদের যে পডকাস্ট গুলা সবাই শুনে যাবে, আগামীকাল আমরা এই ইস্যুগুলাকে আরো আধুনিক, মানে আমরা তো এখন আস্তে আস্তে বিজ্ঞানের গহ্বরে ঢুকে যাব। আমরা এক ধরনের ফিলোসফিক্যাল প্রারম্ভিক ছিল আজকে, প্রি ম্যান্ডেলিয়ান জেনেটিক্স। কালকে তো আমরা প্রপারলি ম্যান্ডেলিয়ান জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, এগুলো সবকিছু ডিটেলস আমরা ঢুকে যাব। এবং আমরা অনেক বেশি প্রফেশনাল এবং জিন এডিটিং এর মোর ডিটেলস। মোর একাডেমিক হবে স্যার তো আগামীকাল থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এইটা কিন্তু এরকম না যে এটা একটা ফিলোসফির ক্লাস এবং আমি কিছু ভাষা ভাষা কথা বলে ছেড়ে দেবো, এটা মোটেও এরকম হবে না। এটা খুবই মানে ডিটেইল একটা জেনে, এবং অনেকে আমাকে বলছে যে তুমি আলাদা করে জিন এডিটিং এর কাজটা কোর্স না। তো এটা আমরা খুবই টেকনিক্যাল এবং এবং ডিটেল হয়ে যাবে আগামীতে, এবং সবাই অবশ্যই জিন এডিটিং নিয়ে অনেক কিছু জানতে পারবে। ঠিক আসসালামু আছে আলাইকুম স্যার। স্যার। জি স্যার বলুন। আমি শেখ আবু জাহিদ বলছি। স্যার লিঙ্কডইনে স্যার আপনাকে নক করছি আর। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। কথা হবে সবার সাথে, সবাই ভালো থাকেন। ওকে স্যার, কালকে দেখা হবে ইনশাল্লাহ। দেখা আসসালামু হবে, আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু জি, আলাইকুম। আল্লাহ হাফেজ। আমি শেষ করলাম।